মহিলাদের সম্মান নিয়ে খেলে হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ভারত বিরোধী মন্তব্য করছেন, ভারতবর্ষের ঊর্ধ্বে উঠে ভারতের রাজনীতির একদম প্যারালালি নিজস্ব সুরাবর্তীর পরিকল্পনা নিয়ে আজকে ভারতবর্ষকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যদি দলনেতা শেষ দিন পর্যন্ত তৃণমূলের যে পদে ছিল সেই সব পদ তিনি ত্যাগ করে তারপর বিজেপিতে জয়েন করেছেন। পদ থেকে তিনি রেজিগনেশন দিয়ে তারপর তিনি বিজেপিতে যোগদান করেছেন। এবং সেই তত্ত্বে যদি আপনি মনে করেন যে শুভেন্দু অধিকারী গদ্দার, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় গদ্দার। বাংলার বুকে হিন্দুদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছে যেখানে আর এই বাংলায় হিন্দুরা মাথা চাড়া দিতে পারবেন না। এবং যারা নিজেদের দলের কার্ল মার্কসকে ভালো করে চিনতে পারলো না, যারা মার্কসিজম আইডিওলজিতে ফলো করে কার্ল মার্কস চে গুয়েভারাদের চিনতে পারলো না, তারা আবার সুভাষচন্দ্র বোসকে নিয়ে কি কথা বললো। দ্য কোর্ট ক্যানট বি ডাইভার্টেড বাই সেন্টিমেন্ট, পরিষ্কার উল্লেখ রয়েছে ওই জাজমেন্টে। তাহলে আপনি সেন্টিমেন্ট দিয়ে তো একটা জাজমেন্টকে ডাইভার্ট করতে পারেন না। 26শে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে। সেখানে জন বার্লা, যিনি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে বিজেপি করে এসছেন, তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একই মঞ্চে উপস্থিত ছিলেন, বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রীর সাথে। তাহলে কোথাও গিয়ে কি 26-এর আগে বিজেপির মধ্যে ভাঙন ধরতে শুরু হয়েছে? আমাদের সাথে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি। দাদা, তোমায় বাংলা হ্যান্ডে আমি স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, প্রথম যে প্রশ্ন, যেটা আমি বললাম যে সত্যি কি তাহলে বিজেপির ভাঙন ধরতে শুরু হয়েছে? কালকে জন বার্লা তিনি বললেন যে আমাকে সুযোগ দিলে দিদির সাথে আমি বুঝতে পারি না যে সমস্ত সংবাদ মাধ্যম এই বড় নেতা তত্ত্ব কোথা থেকে পাচ্ছে। জন বার্লা বিজেপির সাথে একটা সময় ছিল, সেই জন বার্লাকে দেশের যারা কেন্দ্রীয় স্তরের মন্ত্রী তারা ওনাকে একদিন কেন্দ্রীয় মন্ত্রী করেছিল। পরবর্তীকালে ওনাকে কেন্দ্রীয় মন্ত্রী থেকে সকলেই একটা চেঞ্জেস আছে, সেইখানে উনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পায়নি। তো দেশের কেন্দ্র স্তরের যারা মন্ত্রী রয়েছেন তারা যখন একটা মানুষকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সম্মানিত করছে, তার থেকে বড় সম্মান তো কিছু হয় না। তো স্বাভাবিকভাবেই পরবর্তীকালে উনি অনেক দিন ধরেই আমাদের দলের সাথে ছিলেন না এবং আমাদের দলের বিরুদ্ধে প্রচার করেছিলেন। তো বড় নেতা কিংবা বিজেপিতে বড় ভাঙনটা প্রসঙ্গ নয়। আমাদের দলের প্রধানমন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী যারা আছেন সকলেই আমাদের যে প্রধানমন্ত্রীর সদস্যতা অভিযান তাতে অংশগ্রহণ করেছিলেন। এবং আপনি যদি একটু খুব ভালো করে দেখেন তাহলে আমাদের রাজ্য স্তরের যারা মন্ত্রী রয়েছেন, আমাদের বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্য সভাপতি রয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তো সকলেই অ্যাক্টিভ মেম্বারশিপে পার্টিসিপেট করেছিলেন। মানে যে আমাদের সদস্যতা অভিযান হয়েছিল সেখানেও জন বার্লা আমাদের দলের অ্যাক্টিভ মেম্বার ছিলেন না এবং দীর্ঘদিন ধরে উনি দলের বিরুদ্ধে প্রচার করেছিলেন, উপনির্বাচনে দলের বিরুদ্ধে প্রচার করেছিলেন। তো বিজেপির নেতা তারপর থেকে উনি কোথায় ছিলেন? উনি যেদিন থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ত্যাগ করেছেন তারপর থেকেই উনি মনে করেছেন যে বিজেপি দলটা করা যাবে না। তার কারণ দেখুন, গদ্দার যারা হয় তারা তো স্বাভাবিকভাবেই গদ্দারই হয়। তো গদ্দারদের স্থান তৃণমূলেই হয়, তাই তৃণমূলে দলনেতাকে গদ্দার বলে আসছে, সেই তার তো ঠাঁই বিজেপিতেই হয়েছে। দেখুন, বিরোধী দলনেতা শেষ দিন পর্যন্ত তৃণমূলের যে পদে ছিল সেই সব পদ তিনি ত্যাগ করে তারপর বিজেপিতে জয়েন করেছেন। উনি এমন নয় যে তৃণমূলের সেই পদগুলো নিয়েই বিজেপিতে চলে এসছে। যে কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি সমস্ত পদ থেকে তিনি রেজিগনেশন দিয়ে তারপর তিনি বিজেপিতে যোগদান করেছেন। এবং সেই তত্ত্বে যদি আপনি মনে করেন যে শুভেন্দু অধিকারী গদ্দার, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় গদ্দার। তৃণমূল দলটাই তো গোষ্ঠীদ্বন্দ্ব লগ্নে জন্ম নিয়েছে। তাহলে যে দল কংগ্রেস ভেঙে গোষ্ঠীদ্বন্দ্ব লগ্নে জন্ম হয়েছে সেই দলে গদ্দারদের ঠাঁই হবে না তো কাদের ঠাঁই হবে? দেখুন, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গটা আলাদা। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার অঙ্গীকারবদ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি নিয়ে হাউসে বলুন, বিধানসভায় বলুন কিংবা রাস্তায় বলুন, খালি দুর্নীতি না, আজকের বর্তমান যে প্রসঙ্গ, অর্থাৎ হিন্দুরা যে দিনের পর দিন নিপীড়িত হচ্ছেন, হিন্দুরা যে দিনের পর দিন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই ভোট ব্যাংক তুষ্টিকরণ রাজনীতির জন্য যে হিন্দুদের এই মুসলমান ধর্মের দ্বারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় এখানে গদ্দারি তত্ত্ব নয়, এখানে হিন্দু বাঁচানোর লড়াইতে নেমেছে আমাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করছেন সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী দিন কার্যত এই বাংলার বুকে হিন্দুদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছে যেখানে আর এই বাংলায় হিন্দুরা মাথা চাড়া দিতে পারবেন না। এবং সরাসরিভাবে এখান থেকে বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন বাংলার সুরাবর্তী হওয়ার রেসে ছুটছেন। পৃথ্বীরাজ দা, তোমাকে এই পোস্টটা দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল থেকে পোস্ট করা হয়েছে, যেখানে একেবারে লেখা রয়েছে আরএসএস আর হিন্দু মহাসভা দেশের সবচেয়ে বড় গদ্দার, এদের কাজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশ। বাদ দিন না। এবং এটি নাকি সুভাষচন্দ্র বোস বলেছেন কোনো এক সময়, কারণ নিচে সুভাষচন্দ্র বসুর নামও লেখা রয়েছে। যারা নিজেদের দলের কার্ল মার্কসকে ভালো করে চিনতে পারলো না, যারা মার্কসিজম আইডিওলজিতে ফলো করে কার্ল মার্কস চে গুয়েভারাদের চিনতে পারলো না, তারা আবার সুভাষচন্দ্র বোসকে নিয়ে কি কথা বলবে? সিপিএম দলটা এমন একটা দল যাদের নীতি নৈতিকতা বিহীন একটা দল, চিরকাল যে কোনো তত্ত্বকে, এই দেখুন আজকে ধরে নিলাম আমি, এই যে আন্দোলন চলছে, এই আরজিকর আন্দোলন চলছে, এই আরজিকর আন্দোলনে সিপিএম হঠাৎ অরাজনৈতিক হয়ে পড়েছিল, তাদের নেতারা হঠাৎ অরাজনৈতিক, তখন সিপিএমটা একটা বাদ, তখন কাস্তে হাতুড়ি নয়, তখন আমরা অরাজনৈতিক। আবার কোনো সময় গিয়ে যখন মনে হচ্ছে ঘোলা জলে কোনো একটা ইস্যুকে নিয়ে মাছ ধরতে হবে, তখন তারা রাজনৈতিক। তো স্বাভাবিকভাবে দেখতে পেয়েছেন আপনারা, এই রাজনৈতিক অরাজনৈতিক করতে গিয়ে সিপিএমকে মানুষ দিনের পর দিন শূন্য করে দিয়েছে। আর সিপিএমের যদি এই সব তত্ত্ব, এই সুভাষচন্দ্র বোসের যে তত্ত্ব তারা নিয়ে আসছে, এই তত্ত্বই যদি কার্যকর হতো তাহলে তো সিপিএমকে মানুষ ভোট দিত। সিপিএম তো তৃতীয় দল না হয়ে বিরোধী দল হতে পারত রাজ্যে। তো আমরা কি দেখতে পেলাম? সিপিএম এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসেবে আমরা সিপিএমকে এখন দেখতে পাচ্ছি। সিপিএমকে কোনো একটা জায়গায় গিয়ে তাদের ভোট ব্যাংকে ভোট বাঁচানোর লড়াই করতে হচ্ছে তাদের। মানে আপনি দেখবেন যখন ফুটবলে যে কোনো লিগ হয়, যেমন আমরা আইএসএল দেখতে পাই বা জাতীয় লিগ দেখতে পাই, ইন্ডিয়ান লিগ দেখতে পাই, সেখানে কিছু কিছু দল থাকে যারা রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে ছোটে। মানে সেই লিগ থেকে তারা বঞ্চিত হবে, সেই লিগ থেকে তাদের কমিটি সরিয়ে দেবে এবং তার নিচের যে লিগ আছে সেখানে স্থান পাবে। তো সিপিএম একদম সেই পরিস্থিতি। এখন সিপিএম এই কম্পিটিশনের মধ্যে রেলিগেশন বাঁচানোর লড়াইতে এইসব তত্ত্ব খাড়া করছে। মাথার ঠিক নেই বিকাশবাবুদের, তন্ময়বাবুদের মাথার ঠিক নেই। কি বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেই নীতিতে চলছেন, মিথ্যাচার নীতিতে, এখন বিকাশবাবু কিংবা এই তন্ময়বাবুরাও একই নীতি, মিথ্যাচার নীতিতে চলছে। তো মিথ্যাচার করে বাংলার রাজনীতিকে বা বাংলার রাজনৈতিক ইতিহাস কিংবা দেশের রাজনৈতিক ইতিহাসকে বিকৃত করলে কি ফল হয় সেটা তারা ভোট ব্যাংকে বুঝতে পেরেছে। তাই আমার মনে হয় সিপিএম যে কোনো প্রসঙ্গ উত্থাপন করতে পারে। তারা বলতে পারে, এই যেমন আজকে সুভাষচন্দ্র বোসের কথা বললেন, তারা মহাত্মা গান্ধীকে নিয়ে কোনোদিন উক্তি করতে পারেন, তারা আমাদের দেশের প্রাক্তন যারা ফ্রিডম ফাইটার রয়েছে তাদের নিয়ে উক্তি করতে পারেন, করতেই পারেন, কারণ এটা ওনারা মনে করেন মুক্ত চিন্তা, ফ্রি থিঙ্কিং, তাই সেইখান থেকে তারা করতে পারে। কিন্তু আমার মনে হয় এর কোনো প্রাসঙ্গিকতা নেই। যে প্রশ্নের দিকে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার হাতে থাকলে আমি সঞ্জয়ের ফাঁসি দিয়ে দিতাম এবং তার জন্য তিনি আদালতেও যাচ্ছেন। অপরদিকে গতকাল অভয়ের যে বাবা মা আছে তারা বলছেন যে ভোট রাজনীতি করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম আগস্ট মাসের প্রথম দিন থেকেই, যেদিন ঘটনা হয়েছিল সেই 9 আগস্ট থেকেই কিন্তু রীতিমতো তিনি ভোট গেম করছেন এবং তিনি খেলাই করে যাচ্ছেন। এত কেন ক্ষোভ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চাইছেন, ওনাদের পাশে রয়েছেন? 13.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো ফাঁসির অ্যাকিউজকে ফাঁসি কাটে চাপিয়েছে আমায় বলুন তো? উনি তো ফাঁসির অর্ডার করে দিতেন, মানুষকে উনি বুঝিয়ে দেবেন যে আমি ফাঁসির অর্ডার করিয়ে দিতাম। কিন্তু কতজন ব্যক্তির ফাঁসির সাজা হয়েছে। কামদুনি মামলায় কি হলো? হাইকোর্টে গিয়ে তো বেকসুর খালাস হয়ে গেল। তো আমার কথা হচ্ছে, যারা এত বড় বড় কথা বলছে, আমরা গুড়াপে ফাঁসি দিয়ে দেওয়ার ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি, আমরা কুলতলিতে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। আরে বাবা, ফাঁসির অর্ডার আপনি করিয়ে দিয়েছেন, কতজন ফাঁসি কাটে? শেষ ফাঁসি কার হয়েছিল? আপনার আমলে হয়নি। ধনঞ্জয়ের শেষ ফাঁসি হয়েছিল, তাও সেটা 2003 না 2004। আপনি কোথায় ফাঁসি দিয়েছেন?
তো মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলছে যে আমরা হাইকোর্টে গিয়ে ফাঁসির জন্য দাবি করছি, মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এই অভয়ার বিচার চেয়ে রাস্তায় মিছিল করেছিলেন, দোষীদের ফাঁসি চাই, মনে পড়ে? সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন দোষীদের ফাঁসি চাই। তো দোষী কারা? দোষী তো সেই ব্যক্তিরা যারা আজকে প্রমাণ লোপাট করেছে, যার জন্য আজকে সঞ্জয় রায়ের সর্বনিম্ন সাজা হলো। আজকে প্রমাণ লোপাটের ভিত্তিতেই সঞ্জয় রায়ের সর্বনিম্ন সাজা হলো। আজকে যে 5 দিন সময় পেয়েছিল রাজ্য পুলিশ বলুন কিংবা যারা পোস্টমর্টমটা করেছিল অভয়ার, যে জাজমেন্ট এসছে, অর্থাৎ বিচারপতি অনির্বাণ দাসের যে জাজমেন্ট এসছে, সেই জাজমেন্ট অনুযায়ী আমরা দেখতে পেলাম যে সেই পোস্টমর্টম নিয়ে একটা বৃহত্তর প্রশ্নচিহ্ন পড়েছে। কারণ পোস্টমর্টমের সময় যে সমস্ত সামগ্রী দিয়ে পোস্টমর্টমটা করা হয়েছিল সেইগুলোকে ভালো করে স্টেরিলাইজ করা হয়নি, দেহকে সংরক্ষণ করা হয়নি। কেন? দেহকে সংরক্ষণ করলে কি হতো? যে ছুরি কাঁচি ব্যবহার করেছে সেই ছুরি কাঁচিগুলো স্টেরিলাইজ করে যদি পোস্টমর্টমটা করা হতো তাহলে কি হতো? দেখুন, পুরোটাই ওরা ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করেছে, প্রথম থেকেই ডাইভার্ট করেছে। নত কোনো দিন একটা পোস্টমর্টমে 5 জনের ডিএনএ পাওয়া যায়। আজকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হলো অভয়ার পরিবারকে, অভয়ার পরিবার তো চেয়েছিলেন যাতে সর্বোচ্চ সাজা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি নয়, সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবেও চাইব এই নৃশংসতার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা হোক, সর্বোচ্চ সাজা হোক। কিন্তু সর্বোচ্চ সাজা যখন আপনি চাইছেন, সেই সময় তো আপনাকে এটাও বলতে হবে যে টালা থানায় প্রসিকিউশন উইটনেস হিসেবে সঞ্জীব মুখার্জি, যিনি বিচারপতি অনির্বাণ দাসের জাজমেন্টে দেখবেন, প্রসিকিউশন উইটনেস সঞ্জীব মুখোপাধ্যায়ও বলছেন যে অভয়ার বাবা যখন টালা থানায় গিয়ে দাবি করেন যে দ্বিতীয় পোস্টমর্টমটা হোক, ততক্ষণে বডি বেরিয়ে, মানে সেই মৃতদেহ কিংবা সেই ভিকটিম অলরেডি বেরিয়ে পড়েছেন টুয়ার্ডস ক্রিমেশন গ্রাউন্ড, মানে যেখানে ওনাকে দাহ করা হবে। আমার কথা হচ্ছে, যদি সমস্ত দোষীদের ফাঁসি হয় তাহলে তো পোস্টমর্টম ডিপার্টমেন্টে যারা এই অভয়ার পোস্টমর্টম করেছে তাদের ফাঁসি হওয়া উচিত। একাধিক পুলিশ আধিকারিক, অনুপ দত্ত থেকে রূপালী মুখার্জি থেকে একাধিক পুলিশ অফিসারের ফাঁসি হওয়া উচিত। মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর ফাঁসি হওয়া উচিত। কেন ফাঁসি হবে না? কার মদতে এই অভয়ার প্রাতিষ্ঠানিক ধর্ষণ খুন হলো? মুখ্যমন্ত্রীর মদতে হয়েছে। যদি মুখ্যমন্ত্রীর মদতে এই ঘটনা না ঘটে থাকতো তাহলে দ্বিতীয়বার, দেখুন আজকে কুলতলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছে। কুলতলির দেহটা কি আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সেই দিন দাঁড়িয়ে রাস্তার মধ্যে প্রতিবাদ না করলে, রাস্তা আটকে না দাঁড়িয়ে থাকলে সেই বডিটার দ্বিতীয় পোস্টমর্টম হতো? আপনি জানতে পারতেন সেই বডিটার কি পরিস্থিতিতে রয়েছে, কীরমভাবে সেই বডির মানে সেই ব্যক্তিকে ধর্ষণ করা হয়েছে। সেইখানে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল রাস্তা আটকে বসেছিল বলেই কিন্তু সেকেন্ড পোস্টমর্টমটা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম এই যে আগুন পাখি যারা গ্যালারি করতে ভালোবাসে, মানে আপনি দেখবেন কোনো ফুটবল খেলা হলে যখন দেখে যে কোনো একটা দল একের পর এক গোল খাচ্ছে, সেই দলের গোলকিপার কি করা শুরু করে, সেই দলের গোলকিপার তারপর থেকে গ্যালারি করা শুরু করে, যাতে সেই দলের যারা সমর্থক তারা দিনের শেষে গিয়ে বলে না গোলকিপার তো গোল আটকানোর চেষ্টা করেছিল। তো গ্যালারি মীনাক্ষী যদি এখন দাঁড়িয়ে সেইখানে যদি বডি না, মানে সেই মানে মৃতদেহটাকে না আটকে রাখতে পারে, তাহলে কেন ভাই আমি ওখানে ক্রেডিট নিতে যাব? দেখুন, সিপিএম বারবার রাজনীতি করেছে, একদম না না, আরজি করে যদি বামেরা প্রথম বডি আটকে রাখতো তাহলে দ্বিতীয় পোস্টমর্টম হলো না কেন? বডি সংরক্ষণ প্রক্রিয়া হলো না কেন? আজকে এই যে এতগুলো প্রশ্ন উঠছে যে কেন ক্যাপিটাল পানিশমেন্ট হলো না, কেন ক্যাপিটাল পানিশমেন্ট হলো না, তাহলে আমার কথা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্টটা হবে যদি এক্স্যাক্ট সাবস্টেন্সিয়াল এভিডেন্স সেইখানে থাকে। সাবস্টেন্সিয়াল এভিডেন্স কোথায়? সবই তো লোপাট হয়ে গেছে। দেখুন, আমার মানে এই যে যারা আজকে 150 গ্রাম বীর্য কিংবা আমি সোমা বলছি অডিও চালাচ্ছে, সেই আমি সোমা বলছি কিংবা 150 গ্রাম বীর্য দিয়ে তো আর মানে জাজমেন্ট প্রক্রিয়া হবে না। বিচারপতি অনির্বাণ দাস নিজের জাজমেন্টে খুব পরিষ্কারভাবে জানিয়েছেন যে দ্য কোর্ট ক্যানট বি ডাইভার্টেড বাই সেন্টিমেন্ট, পরিষ্কার উল্লেখ রয়েছে ওই জাজমেন্টে। তাহলে আপনি সেন্টিমেন্ট দিয়ে তো একটা জাজমেন্টকে
ডাইভার্ট করতে পারেন না। আচ্ছা, আদালতের রায়ের পর আদালত চত্বরে আমরা দেখেছিলাম অভয় মঞ্চে যারা ছিলেন জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়র ডাক্তাররা যারা লড়ে এসেছেন তারা বললেন যে তারা খুশি নন। তাহলে প্রমাণই হয়ে গেল যে এই যে আরজি করের আমার কথা হচ্ছে একেবারে ফেলিয়ার আন্দোলন ডাক্তারদের যে আন্দোলন, কিন্তু ফেলিয়ার হওয়ার পেছনে কারণ কি? দেখুন, আরজি কর আন্দোলন ফেলিয়ার হওয়ার পেছনে সব থেকে বড় হাত ছিল তো জুনিয়র ডাক্তারদের, সব থেকে বড় হাত ছিল তো সিপিএম এর নেতৃত্বদের, যারা প্রথম থেকে বলে গেল আমাদের জন্য এই আরজি কর আন্দোলন, আমাদের জন্য এই আরজি কর আন্দোলন। তারা কি করছে? আমাদের যেই দিন এই ঘটনাটা ঘটলো, আমি আপনাকে মনে করাই 9ই অগাস্ট যেদিন এই ঘটনাটা ঘটলো, 10ই অগাস্ট সকাল থেকে যখন পাবলিক আউটক্রাই শুরু হলো, সমস্ত জুনিয়র ডাক্তার বসে পড়লো। একমাত্র সেখানে বিজেপির প্রতিনিধিরা পৌঁছেছিল। উত্তর কলকাতার বিজেপির যুব মোর্চার সভাপতি সুবোধ দাস দীর্ঘক্ষণ ধরে সেই আন্দোলনের গেটের বাইরে থেকে বলেছিল, উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন। আমাদের যুব মোর্চার নেতৃত্বরা পৌঁছে সেখানে সিবিআই তদন্তের দাবি করেছিল। কিন্তু সেখানে ডাক্তাররা কি বলেছিল? আমরা এই আন্দোলনে কোনো রাজনীতির রং লাগাতে চাই না। আরে ভাই, রাজনীতির রং লাগাতে আসিনি, আমরা বলতে এসেছি আমাদের সিবিআই ইনভেস্টিগেশন হোক। সিবিআই ইনভেস্টিগেশন যদি প্রথম দিন থেকে হতো, যদি ক্রাইম সিনকে প্রোটেক্ট করতে পারতো, অর্থাৎ অপরাধ স্থলকে যদি প্রোটেক্ট করতে পারতো ভালোভাবে, তাহলে তো সমস্ত নথি পেত। সমস্ত এই যে আজকে দেখুন, এই ফরেনসিক সায়েন্সের যেসব নথি রয়েছে, যেগুলো আজকে নষ্ট হয়ে গেছে, যেগুলো তারা সিবিআইকে তুলে দিতে পারে, নষ্ট কাদের জন্য হয়েছে? রাজ্যের গাফিলতিতে এই জিনিসগুলো নষ্ট হয়েছে। তো আমার কথা হচ্ছে, সেই দিন সেই মোমেন্টে যদি সিবিআই পৌঁছতো সেখানে, সেই মোমেন্টে যদি বিচারপতিকে দিয়ে রায় করিয়ে সিবিআই সেই ইনভেস্টিগেশনটা চালাতে শুরু করতে পারতো, তাহলে নিশ্চয়ই আজকে সমস্ত দোষীরা উঠে আসতো, সমস্ত দোষীরা উঠে আসতো। আজকে আমায় একটা কথা বলুন, আজকে যে এত কথা বলছে যে 3 জন 4 জন 5 জনের ডিএনএ পাওয়া গেছে, পুলিশ কমিশনারেট বিনীত গোয়েলের সাথে নাকি, প্রাক্তন পুলিশ কমিশনারেট বিনীত গোয়েলের সাথে নাকি মুখ্যমন্ত্রী সারা রাত্রি ফোনে কলে ছিল। তাহলে সারা রাত্রি যদি মুখ্যমন্ত্রী কমিশনারেট বিনীত গোয়েলের সাথে ফোন কলে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী তো খুব পরিষ্কারভাবে জানবে যেখানে কী কী প্রক্রিয়া চলেছিল। আজকে সেইখানে কেন বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভিজ্ঞদের মতো লোকজন, অভিজ্ঞদেরকে কেন সেইখানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ইন্দিরা মুখোপাধ্যায় জাস্টিফাই করলো? সেইগুলোর তো একের পর এক প্রশ্ন উঠে আসবে যে অভিজ্ঞদে কেন সেই স্পটে, অন্য একজন ফরেনসিক সায়েন্সের ডাক্তার, অন্য হাসপাতালের ডাক্তার, সে সেইখানে কী করছিল অপরাধস্থলে? তারা কি করেছে? তার মানে কি হয়েছে? দিস ইজ আ প্ল্যান্ড অ্যান্ড কনস্পিরেটেড মার্ডার, একটা প্রাতিষ্ঠানিক খুন। যেই খুনে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে রাজ্যের মদত রয়েছে, প্রশাসনের মদত রয়েছে এবং একাধিক ডাক্তারের মদত রয়েছে। একাধিক ডাক্তারের মদত না থাকলে এই প্রমাণ লোপাটটাই, বৃহত্তর প্রমাণ লোপাটটা হয় কি করে আপনি আমায় বলুন? এবং যার কারণেই আজকে দেখুন, আমি সুখ্যাতি করতে যাচ্ছি না কারোর নামে, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে শান্তনু সেন, যিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করলো, তাকে দল থেকে সাসপেন্ড হতে হলো। এই যে বৃহত্তর কনস্পিরেসি, আজকে যে মেয়েটার ধর্ষণ খুন হলো, কেন খুন হলো? কিসের জন্য মেয়েটার আজকে ধর্ষণ খুন হলো? আচ্ছা, শান্তনু সেন আরজি কর নিয়ে মুখ খুলেছেন বলেই সাসপেন্ড হলো অনেকে মনে করছেন, কিন্তু আবার অনেকেও মনে করছেন যে অভিষেক ঘনিষ্ঠ বলেই তাকে দল থেকে সরানো হলো, কারণ শিক্ষা থেকে বেশ কিছু জনের নাম আমি সেই প্রসঙ্গে পরে আসছি। অভিষেক ঘনিষ্ঠ, মমতা ঘনিষ্ঠ পরে হবে, রাজনীতি পরে হবে। আমার কথা হচ্ছে, শান্তনু সেনের মেয়ে সেই হসপিটাল থেকে পাস আউট, সেই হসপিটাল থেকে ডাক্তারি পড়াশোনা করেছে। শান্তনু সেন থ্রেড কালচার নিয়ে মুখও খুলেছিলেন, ওনার পিতৃত্ববোধের থেকে উনি মুখটা খুলেছিলেন যে এইভাবে আমার মেয়ের সময় হয়েছিল। অভিষেক ঘনিষ্ঠ, মমতা ঘনিষ্ঠ ছেড়ে দিচ্ছি, আজকে আপনি আমায় বলুন, অভিষেক ঘনিষ্ঠ, মমতা ঘনিষ্ঠ সাসপেনশন হওয়ার আগেও তো এই শান্তনু সেন তাদের দলের কর্মসমিতির বৈঠকে ডাক পাননি, মনে নেই আপনার? তৃণমূলের কর্মসমিতির যেদিন বৈঠক হলো, সমস্ত তালিকা বেরোলো, কে কোথায় কোন বিষয়ে কথা বলবেন, কে কী বিষয়ে দলের বক্তব্য রাখবেন, কার স্ট্যান্ড কি হবে, সেইখানেও তো শান্তনু সেন সেই বৈঠকে স্থান পাননি। কেন পাননি? কেন পাননি? তখন তো ফিক্ষক সেল হয়নি। তো আমার খুব পরিষ্কার কথা,
আরজিকর ঘটনার পিছনে যদি আপনি একটার পর একটা ঘটনাকে পরপর জোড়েন, দেখুন সেমিনার হল ভাঙাতে, সেমিনার হলের পাশের দেওয়াল ভাঙা থেকে, কেন পাশের সেমিনার হলের পাশের দেওয়ালটা এত তৎপরতার সাথে পুলিশ ভেঙে ফেললো কেন? কেন পরিবার দাবি করবার পরেও দ্বিতীয় পোস্টমর্টমটা হলো না? কেন পরিবার দাবি করবার পরেও, আজকে আমার একটা কথা বলুন, পরিবার যখন দাবি করছে যে আমি আমার মেয়ের ডেড বডিটাকে দেখব, ওনাদের সকাল থেকে দুপুর 3:30 গড়িয়ে চলে যাওয়ার পরেও কেন সেই পরিবারকে বসিয়ে রাখা হলো? যখন দেখতে পাচ্ছে যে সমস্ত পুলিশ অফিসার সেই স্পটে পৌঁছচ্ছে, সমস্ত ডাক্তার সেই স্পটে রয়েছে, পরিবার দাবি করেছে, আমরা দাবি করিনি। পরিবার সেইখানের প্রত্যক্ষদর্শী, পরিবার সেখানে উপস্থিত ছিল, পরিবার দাবি করেছে যে আমাদের মেয়ের মুখ আমাদের দেখতে দেওয়া হয়নি। তাহলে আপনি আমায় এমতাবস্থায় দাঁড়িয়ে বলুন যে এই বৃহত্তর কনস্পিরেসি আমরা এখান থেকে বুঝতে পারছি। আজকে নির্মল ঘোষ বিধানসভার মুখ্য সচেতক, সেই নির্মল বাবু আজকে কেন এত হঠকারীভাবে ওখানে পৌঁছলেন, তারপরে এইখানে চলে এলেন, দুটো ডেড বডির দুটো ডেড বডির পরে সেই অভয়ার মৃতদেহ ছিল, সেই দুটো ডেড বডিকে টপকে গিয়ে কেন এত তৎপরতার সাথে সেই দেহকে সৎকার করা হলো? সমস্যা কী হতো? সেকেন্ড পোস্টমর্টমটা হলে সমস্যা কী হতো? বেরিয়ে আসতো কারা দোষী, বেরিয়ে আসতো। আজকে দেখুন যারা যারা এই ফরেন্সিক সায়েন্সে রয়েছে, কিংবা তারাও খুব পরিষ্কারভাবে বলেছে, এবং যারা সেই দিন পোস্টমর্টম করেছে তাদের কেন জিজ্ঞাসাবাদ, তাদের কেন গ্রেপ্তারি করা হবে না? তাদেরও গ্রেপ্তার করা উচিত। রাজ্য পুলিশ তাদের কেন গ্রেপ্তার করেনি? তো একাধিক প্রসঙ্গ রয়েছে। সেমিনার হলের পাশের দেওয়াল ভেঙে ফেললো যখন, তার মানে কেন ভেঙে ফেললো? সেই সেমিনার হলের পাশের দেওয়ালটা কেন ভাঙতে হলো এত হঠকারীভাবে? এর উত্তরগুলো তৃণমূল কংগ্রেসের কাছে নেই, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে না। তার কারণ দলের একদম আজকে দেখুন দলের মাথা যদি এর সাথে জড়িত না থাকে, তাহলে সঞ্জয় রায়ও কেন দাবি করছে যে আমাকে ফাঁসানো হচ্ছে, এর সাথে বিভিন্ন আইপিএসরা যুক্ত? সেই আইপিএসদের তদন্ত প্রক্রিয়ায় আনা হোক। একাধিক প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন শেষ হবে না। আজকে সিবিআই তো সঞ্জয় রায়কে সেখানে অ্যাকিউজ করলো। সঞ্জয় রায়কে সিবিআই অ্যাকিউজ না করলে এখানে কারা আসল দোষী তাই আপনারা খুঁজে পেতেন না। আজকে সিট সঞ্জয় রায়কে গ্রেফতার করতে পারে, সিট সঞ্জয় রায়কে গ্রেফতার করে অনেক বড় বড় কথা বলতে পারে যে না ভাই আমরা সঞ্জয় রায়কে গ্রেফতার করেছি, কিন্তু সঞ্জয় রায়কে গ্রেফতার করবার পরে তারপরে সেই নথিপত্র নিয়ে চার্জশিট কে দিল? সিবিআই দিল। আজকে যে আদর্শবিধি মানা হলো না ময়না তদন্তের সময়, সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হলো না, যে আদর্শ নীতি মানা হয়নি, আরজিকরের মতো একটা ভাইটাল একটা কেস। এ তো রাজ্যের ফেলিওর, মুখ্যমন্ত্রীর ফেলিওর এটা। আর মুখ্যমন্ত্রী তো দ্বিচারিতা করেছেন, উনি কোথায় সমস্ত দোষীদের ফাঁসি দিয়েছেন? ফাঁসি 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 মুখে বলা যায়। আমি আপনাকে যেমন বললাম কামদুনির মামলা, মুখ্যমন্ত্রী কি করেছিল? আজকে একাধিক মামলা রয়েছে। তো সেই সব জায়গায় যদি আমরা খুব পরিষ্কারভাবে দেখি, এই ফাঁসি দিয়ে অ্যাকচুয়াল কারণে আপনাকে আসতে হবে। আপনি অলরেডি জানেন যে জাজমেন্ট কী হয়েছে এবং বিচারপতি কি কি বলেছেন, কিন্তু এই অভয়াকে কেন সরিয়ে দেওয়া হলো? কারণ হয়তো কোনো বৃহত্তর দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থায় সেটা সামনে চলে আসতো। আজকে দেখুন না, 20 স্যালাইন কাণ্ড, আপনি অভয়ার মৃত্যুর পরে দেখুন এই স্যালাইন কাণ্ড, যেখানে আরএল স্যালাইন নিষিদ্ধ করছে কর্ণাটক সরকার, কর্ণাটক সরকারকে নিষিদ্ধ করতে বাধ্য হচ্ছে, কারণ আমাদের বিরোধী দলনেতা আর অশোকা সেখানে প্রতিবাদ করেছে এবং বাধ্যবাধকতায় রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইনকে ওখানে ব্যান করতে হয়েছে। এবং খালি কর্ণাটক সহ 9টা স্টেটে সেই আরএল স্যালাইন ব্যান হয়েছে। তাও সেই স্যালাইনকে প্রক্রিয়রমেন্ট করে রাজ্য স্টকে রেখে কেন সেই স্যালাইন চালালো? আজকে যে প্রসূতি মৃত্যু হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে, সেই প্রসূতি মৃত্যু একটা মৃত্যু হলে আমি বুঝে নিতাম চিকিৎসকদের গাফিলতিতে হয়েছে, আমরা দেখলাম আরও 4 জন অসুস্থ হয়ে পড়েছে। তো আমার কথা হচ্ছে এই আরজিকর আন্দোলনকে দেখুন, এই আরজিকর আন্দোলনে কিছু জুনিয়র ডাক্তারদের দোষ ছিল, কিন্তু সমস্ত জুনিয়র ডাক্তারদের তো দোষ ছিল না। হ্যাঁ, কিছু জুনিয়র ডাক্তার পাবলিসিটি করতে, নিজেদের সব কিছু ভেস্টেড ইন্টারেস্ট পূরণ করতে এই আরজিকর আন্দোলনে নেমে অনেক বড় বড় কথা বলে মোটামুটি নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট পূরণ করেছে, কিন্তু সমস্ত ডাক্তারদের তো ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী দেখুন কত বড় প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করলো। এই জুনিয়র ডাক্তারদেরকে
ওইখানে অভিযুক্ত করে সাসপেনশন করে দিল যে কেন জুনিয়র ডাক্তাররা ভুল ট্রিটমেন্ট করেছে। আশফাকুল্লাহ নাইয়াদের মতো ডাক্তারদের বলল যে ওনার নাকি যেহেতু লাইসেন্স নেই উনি তাহলে কেন সেই চিকিৎসা করছেন, কেন উনি অনকল ট্রিটমেন্ট করছেন। আমার কথা হচ্ছে সেখানে সিনিয়র ডক্টর না থাকলে আশফাকুল্লাহ নাইয়া বা কিংবা জুনিয়র ডাক্তাররা কী করবেন? তাদের তো ট্রিটমেন্ট করতেই হবে বাধ্যবাধকতার স্বার্থে। আজকে এতগুলো প্রায় 600-র ওপরে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্ট ফাঁকা, কেন নিযুক্ত করছেন না? রায়গঞ্জ মেডিকেল কলেজে 6টা গাইনোকোলজিস্ট থাকার কথা, সেখানে 3টে গাইনোকোলজিস্ট রয়েছে, উদাহরণ সহিত আপনাকে বলছি। তো এই স্বাস্থ্য ব্যবস্থার যে ব্যাপক দুর্নীতি, এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেভাবে সরকার ছিনিমিনি খেলছে, এইটা কি অভয়া জেনে ফেলেছিল বলে অভয়াকে সরিয়ে দেওয়া হলো? একাধিক প্রশ্ন উঠে আসে। তো এইখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে সিবিআই না এলে, এবং সিবিআই যদি এই ট্রায়ালে একদম সরাসরিভাবে খুব নিখুঁতভাবে যদি এই তদন্ত না করতো, তাহলে হয়তো আপনারা সঞ্জয় রায়কেও দেখতে পেতেন রাজ্য সরকারের বদন্যতায় সঞ্জয় রায় কোর্টে গিয়ে ছাড়া পেয়ে গেছে। কিন্তু আজকে সিবিআই সেখানে উপস্থিত ছিল। নিম্ন আদালত এবং উচ্চ আদালত, অর্থাৎ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও জানিয়েছে যে তারা, সুপ্রিম কোর্টও সন্তুষ্ট সিবিআইয়ের এভিডেন্সের ভিত্তিতে, এবং নিম্ন আদালতও সন্তুষ্ট সিবিআইয়ের এভিডেন্সের ভিত্তিতে। আজকে সিবিআইয়ের ওপর যে দায় ঠেলে দেওয়া হচ্ছে বা সিবিআইকে যে বলা হচ্ছে যে সিবিআই কেন ক্যাপিটাল পানিশমেন্ট করাতে পারলো না, আমার মনে হয় যারা প্রতিবাদ করছে তাদের দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত। তাই দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী যদি আমরা দেখতে পাই আজকে সিবিআইয়ের জন্য এইরকম একটা জাজমেন্ট হয়েছে, এবং আপনি যদি খুব ভালো করে দেখেন সিবিআইও গেছে হাইকোর্টে, মহামান্য কলকাতা হাইকোর্টে, যাতে ওনার ফাঁসির সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট হয়, এই নিয়ে সিবিআইও গেছে। তো কথা হচ্ছে এইখানেই যে সিবিআই আগামী দিন যাতে এই মামলা, এই আরজিকর মামলায় একটা বড় জাজমেন্ট হয়, তার জন্য সিবিআই লড়াই করবে। দেখুন, রাজ্য এখন একদম হাত ধুয়ে নেমে পড়েছে কিভাবে মানুষের মনকে ডাইভার্ট করিয়ে দিয়ে বলা যায় যে সিবিআই নয়, আমরাই ফাঁসির সাজা চেয়েছি। কিন্তু এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য যে আজকে আমরা আরও 5 জন ব্যক্তিকে ধরতে পারলাম না, সেইটা রাজ্য স্বীকার করবে না, বা সেইটা রাজ্য কিন্তু বলবে না। তাই এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এই প্রাতিষ্ঠানিক খুনের বদান্যতায় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, অশোকনগরের বিধায়ক তিনি মঞ্চে উঠে যে অঙ্গি ভঙ্গিতে বেশ কিছু ভাষণ দিয়েছেন, সেটা সেখানকার সাধারণ মানুষ ঠিকভাবে নিচ্ছেন না, এবং জয়প্রকাশ মজুমদার তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে দল এর দায় নিচ্ছেন না। দেখুন, মধুর ভাণ্ডার তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি পছন্দ করে, একদম পরিষ্কার হয়ে গেছে। কেউ বলে দিচ্ছে কোচির স্বাদটাই আলাদা, আবার কেউ মধু মধু করছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলছে কোচির স্বাদটাই আলাদা, আর অশোকনগরের বিধায়ক বলছে মধু মধু করছে। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস মধুভাণ্ড ত্যাগ করে আসতে পারে না, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এই অশোকনগরের বিধায়ক থেকে শুরু করে কামারহাটির বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে আপনি অশোকনগরের বিধায়ককে দেখতে পেয়েছেন, কামারহাটির বিধায়ককে দেখতে পেয়েছেন, কিন্তু এরপর যদি আপনি অন্যান্য বিধায়কদের দেখেন তাহলেও এই জিনিস উঠে আসবে। মহিলাদের সম্মান নিয়ে খেলে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফরেস্ট রেঞ্জ অফিসারকে গালাগাল দেওয়ার প্রধান কারিগর হচ্ছে রাজ্যের কারাগার মন্ত্রী, প্রাক্তন কারাগার মন্ত্রী অখিল গিরি। তো আপনাকে তো এই জায়গাটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এমন একটা নীতিতে চলে যে যেই নীতিতে আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ ঝাঁটা, জুতো, লাঠি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তাড়াতে নেমে পড়বে রাস্তায়। কেন লক্ষ্মীর ভাণ্ডারও তো করছে, মহিলাদের জন্য এত প্রকল্প। না, আমার কথা হচ্ছে উনি কি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মনে করছেন মানে মহিলাদের 1000 টাকার বিনিময়ে মহিলাদেরকে কি শাহজাহানের মতো কিনে ফেলছেন নাকি? মানে শাহজাহান যে প্রক্রিয়াকরণ চালিয়েছিল সন্দেশখালিতে, মানে 1000 টাকা দিচ্ছি মানে ঠিক আছে, মহিলারা ভোগ্যপণ্য, এইটা উনি প্রকাশ করতে চাইছেন। তো মহিলারা ভোগ্যপণ্য যদি হয়ে থাকে তাহলে সেই নীতিতেই তৃণমূল কংগ্রেস চলছে। আজকে শাহজাহান বলেছে বা শাহজাহান তার নিদর্শন সন্দেশখালিতে দেখিয়েছে, অশোকনগরে নারায়ণ গোস্বামী দাঁড়িয়ে সেই কথা বলে ফেলছেন, বাধ্যবাধকতার স্বার্থে অনেক কিছু বলতে পারছেন না, কিন্তু চেষ্টা করছেন। ঠিক সেই রকমই রাজ্য জুড়ে বিধায়ক, মন্ত্রী, সাংসদ তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত করে নাচছেন, কোনো সাংসদকে দেখা যাচ্ছে যে একজন তো শাহজাহান এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে, এরকম কি অনেক শাহজাহান এখনো পর্যন্ত? মুখ্যমন্ত্রীর গাফিলতি, মুখ্যমন্ত্রীর গাফিলতির কারণে একাধিক শাহজাহান রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী জেলে পুরতে পারে না, মুখ্যমন্ত্রী জঙ্গি তোষণকারীদের জেলে পুরতে পারে না, মুখ্যমন্ত্রী পুলিশকে বোম মারুন বলা নেতাদের জেলে পুরতে পারে না। এটা মুখ্যমন্ত্রীর গাফিলতি, মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, কার্যত মুখ্যমন্ত্রীর অপদার্থতা।
কিছুক্ষণ আগে দেখলাম বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে, আবার অপরদিকে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের যে ভোটার কার্ড রয়েছে সেই তালিকাতেও তার নাম রয়েছে। পঞ্চায়েত তত বিজেপি পেয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল কেন পাচ্ছে না? সেখানকার স্থানীয় পঞ্চায়েত কেন পাচ্ছে? পঞ্চায়েত প্রধানের নাম যদি লাভলি খাতুন হয়, এক অনুপ্রবেশকারী যদি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়, ভোট ব্যাংকের রাজনীতি, ভোট ব্যাংক বাড়াতে হবে। মানুষ আস্থা রাখছে না, আপনি এই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করুন। পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রাখছে না বলে অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করতে হচ্ছে, অনুপ্রবেশকারীদের ভোটে জিততে হচ্ছে। অপেক্ষা করুন না। ভারত সরকার আজকে সমস্ত জায়গায়, মহামান্য সুপ্রিম কোর্টেও একাধিক মামলা রয়েছে ভারত সরকার এবং বিএসএফের পক্ষ থেকে। একাধিক জায়গায় ভারত সরকার ডাবল ফেন্সিং করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় ভারত সরকার রুখে দাঁড়াচ্ছে। নত আপনি বলুন না, সুখদেবপুরে গিয়ে মালদার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলতে পারে যে বিএসএফের সাথে যদি বাংলাদেশিদের কোনো রকমের তরজা কিংবা হাতাহাতি হয়, তাহলে সুখদেবপুরবাসী আপনারা কিন্তু ওদের বাঁচাতে যাবেন না, স্থানীয় প্রশাসনও কিন্তু ওদের বাঁচাতে যাবে না। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ভারত বিরোধী মন্তব্য করছেন, ভারতবর্ষের ঊর্ধ্বে উঠে ভারতের রাজনীতির একদম প্যারালালি নিজস্ব সুরাবর্দির পরিকল্পনা নিয়ে আজকে ভারতবর্ষকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আমি তো একাধিকবার বলছি যে উনি মুখ্যমন্ত্রী না হলে আমি ওনাকে দেশদ্রোহী বলতাম, বাংলাদেশের দালাল বলতাম, পাকিস্তানের দালাল বলতাম। নেহাত উনি মুখ্যমন্ত্রী, তাই এখন ওনাকে সম্মান জ্ঞাপন করি। শেষ প্রশ্ন, আমরা কদিন আগে দেখলাম আরাবুল ইসলাম থেকে শুরু করে শান্তনু সেন, তাদেরকে সাসপেন্ড করা হলো। একেবারে স্পষ্ট যে দুজনেই তৃণমূলের অতি পুরনো, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করার জন্য তাদেরকে ছেদ করা হলো। আদিনব্য এই যে ছেদ করে একটা ব্যালেন্স করার চেষ্টা হচ্ছে তৃণমূলের মধ্যে, সেখান থেকে কি এই যে নতুন দল আসতে চলেছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল নিয়ে আসতে চলেছে, সেই জল্পনা কি সত্যি হলো? দেখুন, আমি জানি না কে কোথায় নতুন দল নিয়ে আসতে চলেছেন। আমরা দেখতে পাই যে আপনি যদি কোনো সার্কাসে যান, দেখবেন সব জোকার এক রকমের দেখতে হয় না, এক এক রকম জোকার এক এক রকমের দেখতে হয়। তো জোকাররা যদি এখন মনে করে জোকার সংগঠন তৈরি করবে, তৃণমূল মানেই তো জোকার। আপনি যদি ভালো করে দেখেন, তৃণমূলটা সার্কাস পার্টি একটা। এখানে রিং মাস্টার মমতা ব্যানার্জি, আর বাদবাকি সবাই জোকার। কেউ বাইক চালাচ্ছে, কেউ সিটি মারছে, কেউ পেছন বাঘের পেছনে দৌড়চ্ছে, কেউ টিয়া পাখি নিয়ে খেলা করছে। এগুলো রোল ওদের, জোকারদের সার্কাসে যেটা রোল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক একজন প্রতিনিধির এক এক রকম রোল। আচ্ছা, কুণাল ঘোষ কেউ ইয়েতে ব্যস্ত, কেউ শ্লীলতাহানি করতে ব্যস্ত, কুণাল ঘোষ অভিষেক কেউ গুলি চালাতে ব্যস্ত, কেউ বাবলা সরকারকে মার্ডার করতে ব্যস্ত, কেউ বকুল শেখকে মার্ডার করতে ব্যস্ত, কেউ লুটতে ব্যস্ত, কেউ চুরি করতে ব্যস্ত, কেউ আবাস যোজনার অ্যাকাউন্ট নাম্বার পাল্টে নিজের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে ব্যস্ত। তো এক একজনের এক এক রকম রোল। আর সবথেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দল গড়বে নাকি গড়বে না, ওটা ওনার একান্ত নিজের সিদ্ধান্ত হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদেরও তো একটু মনে খারাপ লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামীরা কমিটিতে ঢুকে লুটে পুটে খাচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে, তাদের দিন কবে আসবে? একটা প্রশ্ন, সেই কারণেই কি কুণাল ঘোষ তিনি একটু অভিষেক ঘনিষ্ঠ থেকে সরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের হওয়ার চেষ্টা করছেন? দেখুন, একাধিক তো বিরোধী মন্তব্য করছেন উনি। পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি তো প্রথম থেকেই বলেছি যে তৃণমূলের নীতি নৈতিকতা বলে কিছু নেই। কেউ শিল্পী বয়কট করার কথা বলছে, আবার কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ দাঁড়িয়ে বলল লগ্নজিতাদের মতো শিল্পীদের যারা তৃণমূলকে গালাগালি করছে তাদের বয়কট করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যারা নেত্রীকে আক্রমণ করে একদিন দলে ঠাঁই পেয়েছেন তারা আবার শিল্পী বয়কট করার কথা বলছেন। শিল্পী বয়কট বিরোধী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কে বিরোধী, কে শিল্পী বয়কটের হয়ে কথা বলছে? দলের স্ট্যান্ড কি, দল করতে চায় কি, দলের ভাবমূর্তি কি, কেউই কিছু জানে না। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর ওপর থেকে এই জন্যই বাংলার মানুষ আস্থা হারাচ্ছে। আর নতুন দল গড়ে কী লাভ? মানুষ তৃণমূল কংগ্রেসের এ টিমকে প্রত্যাখ্যান করলে যে নতুন দল অভিষেক করবে, তৃণমূল কংগ্রেসের বি টিম তাকেও মানুষ প্রত্যাখ্যান করবে। তাই প্রত্যাখ্যানের নীতি মানুষ নিয়ে নিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা যে নীতি নিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক যুবরাজ যাদের বলা হয়, তারা যেই নীতিই নিক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক পোস্টের ভ্যালু আছে। দলটা সর্বভারতীয়। কর্ণাটকে একজন নির্দল বিধায়ক তিনি কিন্তু তৃণমূলে যোগদান করেছেন। করতেই পারেন, গোহারা হারবেন। গোয়ায় গেছিল, আলেমা ও চার্চিলকে নিয়ে প্রচার করেছিল, হেরে ভূত হয়ে বাংলার মাটিতে ফিরে এসেছিল। ত্রিপুরায় গেছিল, সুদীপ রাহাদের মতো লোক, কিছু মনে করবেন না, বলতে বাধ্য হচ্ছি, আপনি আমার কথাটা এক্সপান্স করতে, ফরাহনন্দন বলে দিয়ে সুদীপ রাহাদের মতো লোকদেরও ফিরে আসতে হয়েছিল। জয়া বাসু ফিরে আসতে হয়েছিল, রাজীব ব্যানার্জি ফিরে আসতে হয়েছিল। উত্তরপ্রদেশে গেছিল, খেলা হবে দিবস, 1,500 কোটি টাকা দিয়ে ফিরে আসতে হয়েছে। সব জায়গা থেকে মানুষ এদের লাথি মেরে পাঠিয়ে দেয় পশ্চিমবঙ্গে, বলে যা তোদের ঠাঁই হচ্ছে পশ্চিমবঙ্গে, তোদের জায়গা হচ্ছে ওই মুখ্যমন্ত্রীর রাজ্যে, তোর ওইখানেই ফিরে যা। সভ্য সমাজের প্রাণী এরা, যে এদেরকে মানুষ অ্যাকসেপ্ট করবে? স্বাভাবিকভাবে যে রাজ্যেই যাক, যেখানেই যাক, দেখবেন ওই কর্ণাটকে কর্ণাটকের কোনো এক রাজনৈতিক নেতাকে তারা দলের কি কনভেনার পদে রেখেছিলেন, তারপরের দিনই তো আমরা দেখলাম সে আবার তার দলে ফিরে গেলেন, পুরনো দলে ফিরে গেলেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিল। তো তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দলটাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা কেউই দিতে চায় না, কোনো দলই দিতে চায় না। কংগ্রেসও বলে আমরা তোমায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী করব না, যতই তুমি আমার এখান থেকে একটা ঈশা খান চৌধুরীকে সেটিং করে এক পিস আমাদের সাংসদকে তোমরা গিফট দাও, কেউই ওদের নিতে চায় না। কারোর সাথেই মুখ্যমন্ত্রীর বনিবনা হয় না। মুখ্যমন্ত্রী চেষ্টা করেন যদি সর্বভারতীয় স্তরের কোনো রাজনৈতিক নেতার পা ধরে কিছুটা দূর ওঠা যায়। মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে ল্যাডারে উঠছে সেই ল্যাডারটা অর্ধেক ল্যাডার, একদম ডাইরেক্ট প্রধানমন্ত্রীর চেয়ার অব দি ল্যাডার না। সেই ল্যাডারটা থেকে যেদিন ল্যাডারটা শেষ হবে সেদিন মুখ্যমন্ত্রী সরাসরি নিচে পড়বেন। ওই ল্যাডারটা পুরোপুরি প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর ল্যাডার নয়। কংগ্রেস দেবে না কংগ্রেস যারা ডেপুটি স্পিকার আলোচনায় তৃণমূল কংগ্রেসকে ডাকে না, মনে করে না তাদের মতামত নেওয়া উচিত, তাদের সাথে তারপর মুখ্যমন্ত্রীর মনে হয় কর্ণাটকে লাফালাফি করতে পারেন, জোকার সাপ্লাই করতে পারেন সার্কাস থেকে, বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে আসবে, কোথাও বল নাচাবে, কোথাও টিয়া পাখি পেছনে ছুটবে, কোথাও বাবুল গাম চেবাবে, হতেই পারে। সার্কাসের কাজ জোকার সাপ্লাই করা। সার্কাসের যেখানে সার্কাস হবে, আজকে আপনি যদি এই সিথির মোড়ে যান দেখতে পাবেন শীতকাল, সিথির মোড়ে সার্কাস চলছে, জোকার এসছে, সেই রকম সিজনাল সার্কাস দেখাবার জন্য বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেস চায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।